বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন শাকিলা, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ। শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের পরিবারের সদস্যরাও নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমরা আমাদের সিলেবাসের যে প্রথম অধ্যায়টা রয়েছে কোষ এবং এর গঠন, এই অধ্যায়ের উপরে ক্লাস করছি। আমি প্রথম দিন তোমাদেরকে বলেছিলাম যে এই অধ্যায়টা একটা অনেক বড় একটা অধ্যায় এবং এই অধ্যায়টা আমরা 3 জন শিক্ষক তোমাদেরকে পড়াবো। তো আমার যে অংশটুকু ছিল আমি তোমাদেরকে পড়িয়েছি, কিন্তু আমার প্রথম যে ক্লাসটা ছিল যেটাতে আমি তোমাদেরকে সেল ওয়াল এবং প্লাজমা মেমব্রেন পড়িয়েছিলাম, সেই ক্লাসটা বোধহয় নেটওয়ার্ক প্রবলেমের কারণে একটু অসুবিধা হয়েছিল। তোমরা অনেকেই ক্লাসটা ভালোভাবে করতে পারোনি, তো সেজন্য ক্লাসটা আজকে আমি আবার নেব। আমরা আজকে আবার কোষ প্রাচীর, প্রোটোপ্লাস্ট এবং প্লাজমা মেমব্রেন, এই জিনিসগুলো আজকে আমরা আবার পড়ব। তাহলে শিক্ষার্থীরা শুরু করি আমাদের পাঠের বিষয়। প্রথমে আমরা যেটা জানবো যে কোষ প্রাচীর। কোষ প্রাচীর আমরা কাকে বলবো? যে প্রতিটি উদ্ভিদ কোষ একটি অপেক্ষাকৃত শক্ত জড় আবরণ দিয়ে আবৃত থাকে। এই জড় ও শক্ত আবরণকেই কোষ প্রাচীর বলা হয়। রবার্ট হুক 1665 সালে অণুবীক্ষণ যন্ত্রে যে কোষ দেখেছিলেন তা ছিল মূলত কোষ প্রাচীর। কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য। আমরা কিন্তু ইতিমধ্যেই উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য জেনেছি। সেখানে আমরা দেখেছিলাম যে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। কাজেই উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে একটা প্রধান পার্থক্যই হচ্ছে কিন্তু কোষ প্রাচীর, এবং এই কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটি অনন্য বৈশিষ্ট্য। জনন কোষ ছাড়া উদ্ভিদের অন্যান্য সমস্ত কোষের প্রোটোপ্লাস্টের চারিদিক ঘিরে যে সছিদ্র, পুরু ও শক্ত জড় আবরণ থাকে সেটি কোষ প্রাচীর। রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে অণুবীক্ষণ যন্ত্রে যে প্রকোষ্ঠ দেখেছিলেন তা ছিল কোষ প্রাচীর। তাহলে কোষ প্রাচীর আমরা কাকে বলবো আমরা বুঝতে পেরেছি। শিক্ষার্থীরা চলে যাই আমরা আমাদের পরবর্তী স্লাইডে। এখানে আমরা একটা কোষ প্রাচীরের কোষের একটা উদ্ভিদ কোষের চিত্র দেখতে পাচ্ছি। তোমরা খেয়াল করো, এখানে একেবারে বাইরের যে সেলটা, যেটা গ্রিন কালার দিয়ে দেখানো হয়েছে, বা একেবারে বাইরের যে স্তরটা, স্লাইডে আমরা একটা উদ্ভিদ কোষের চিত্র দেখতে পাচ্ছি, যে চিত্রে একেবারে বাইরের যে স্তরটা রয়েছে যেটাকে গ্রিন কালার দিয়ে দেখানো হয়েছে সেটা হচ্ছে কোষ প্রাচীর বা সেল ওয়াল। আচ্ছা, এবার আমরা কোষ প্রাচীরের ভৌত গঠন সম্বন্ধে জানব। একটি বিকশিত কোষ প্রাচীরকে প্রধানত 3টা ভিন্ন স্তরে বিভক্ত দেখা যায়। কি কি? মধ্যপর্দা, প্রাইমারি প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর। এখন শিক্ষার্থীরা আমি একটা ছোট্ট একটা চিত্র আঁকবো। তোমরা একটু চিত্রটা আঁকা দেখবে এবং চেষ্টা করবে আমার সাথে সাথে চিত্রটা আঁকার।
আচ্ছা শিক্ষার্থীরা, আমরা বোর্ডে একটা চিত্র আঁকলাম। এটা হচ্ছে কোষ প্রাচীরের গঠন। চিত্রটা আমরা আগে একটু বুঝে নিই। খেয়াল করো, একেবারে এই যে মাঝের যে এই যে স্তরটা, এটাকে বলা হচ্ছে মধ্যপর্দা। মধ্যপর্দা এবং মধ্যপর্দার পরে এই যে এই অঞ্চলটা, যেটাকে ডট দিয়ে দেখানো হয়েছে, এবার বোধহয় বোঝা যাচ্ছে যে মধ্যপর্দার ঠিক পরে যে স্তরটা, যেটা আমি ডট দিয়েছিলাম, এখন আমি একটু দাগ দিয়ে দিলাম, সেই স্তরটা হচ্ছে প্রাইমারি প্রাচীর। আমরা বর্ণনায় আসছি, চিত্রটা আগে একটু বুঝে নিই। তাহলে একেবারে এই যে মাঝখানে যে পর্দাটা, এটা হচ্ছে মধ্যপর্দা। মধ্যপর্দার পরের যে স্তরটা, সেটাকে আমরা বলছি প্রাইমারি প্রাচীর। এবং প্রাইমারি প্রাচীরের পরে এই যে 3 স্তর বিশিষ্ট যে লেয়ারটা, সেটাকে আমরা বলছি সেকেন্ডারি প্রাচীর। এই
কোষ প্রাচীরের মাঝে মাঝে দেখো একটু একটু ফাঁকা মতো জায়গা আছে যেখানে শুধুমাত্র কিন্তু মধ্যপর্দা রয়েছে। তো মধ্যপর্দা অঞ্চলে এই এটাকে বলা হচ্ছে কূপ বা পিঠ, পিঠ পেয়ার। পিঠ পেয়ারটা মুখোমুখি থাকে, এগুলো আমরা বর্ণনায় আসছি। তো এই জায়গাটাকে বলা হচ্ছে পিঠ, এবং এটা পেয়ারে থাকে সেজন্য এটাকে বলা হচ্ছে পিঠ জোড়া বা পিঠ পেয়ার। এবং এই পিঠ অঞ্চলে মধ্য পর্দাটাকে বলা হয় পিঠ মেমব্রেন। আশা করছি আমরা চিত্রটা বুঝতে পেরেছি। একেবারে মাঝে যে পর্দাটা সেটাকে আমরা বলছি মধ্য পর্দা। মধ্য পর্দার পরে যে স্তরটা সেটাকে আমরা বলছি প্রাইমারি প্রাচীর, এবং প্রাইমারি প্রাচীরের পরে 3 স্তর বিশিষ্ট যে স্তরটা সেটাকে আমরা বলছি সেকেন্ডারি প্রাচীর। এই কোষ প্রাচীর মাঝে মাঝে কিন্তু একটু নিচু জায়গা আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে পিঠ, এবং এটা জোড়ায় থাকে সেজন্য এটাকে বলা হচ্ছে পিঠ পেয়ার। এবং পিঠ পেয়ার অঞ্চলে যে মধ্য পর্দাটা রয়েছে সেটাকে শুধুমাত্র পিঠ পেয়ার অঞ্চলে মধ্য পর্দাটা থাকে, এখানে এটাকে বলা হচ্ছে পিঠ মেমব্রেন। আচ্ছা, এবার আমরা বর্ণনায় চলে আসি। তাহলে আমরা পড়ছি কোষ প্রাচীরের ভৌত গঠন। বর্ণনায় চলে আসি আমরা, যে একটা কোষ প্রাচীরের আমরা ভৌত গঠন যদি আলোচনা করি তখন আমরা দেখব কি, যে একটা বিকশিত কোষ প্রাচীরকে প্রধানত 3টা ভিন্ন স্তরে বিভক্ত দেখা যায়। কি কি? মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর। একটা বিকশিত কোষ প্রাচীরকে আমরা 3টা অংশ দেখতে পাবো: মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর। প্রথমত আসি আমরা মধ্যপর্দা। এটা কি? এটা আমরা প্রথমে আলোচনা করব যে কোষ প্রাচীরের যে স্তরটা দুটি পাশাপাশি কোষের মধ্যবর্তী সাধারণ পর্দা হিসেবে অবস্থান করে সেটাকে বলা হয় মধ্যপর্দা। কোষ প্রাচীরের যে স্তরটা দুটি পাশাপাশি কোষের মধ্যবর্তী সাধারণ পর্দা হিসেবে অবস্থান করে তার নাম মধ্যপর্দা বা মধ্য ল্যামেলা। মাইটোটিক কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে এর সূচনা হয়। সাইটোপ্লাজম থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট এবং গলগি বডি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকলস মিলিতভাবে মধ্যপর্দা সৃষ্টি করে। মধ্যপর্দা বিগলিত হয়ে গেলে দুটি কোষ পৃথক হয়ে যায়। আমি আরেকবার একটু বলি, মধ্যপর্দা কোষ প্রাচীরের যে স্তরটা দুটি পাশাপাশি কোষের মধ্যবর্তী সাধারণ পর্দা হিসেবে অবস্থান করে তার নাম মধ্যপর্দা বা মধ্য ল্যামেলা। মাইটোটিক কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে এর সূচনা ঘটে। সাইটোপ্লাজম থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট এবং গলগি বডি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকলস মিলিতভাবে মধ্যপর্দা সৃষ্টি করে। এই মধ্যপর্দা যদি বিগলিত হয়ে যায় তাহলে দুটি কোষ পৃথক হয়ে যায়। মধ্যপর্দার পরবর্তী যে স্তরটা আমরা দেখেছিলাম, চিত্রে আমরা দেখলাম বোর্ডে, সেটাকে আমরা বলছি প্রাইমারি প্রাচীর। মধ্যপর্দার উপরে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন ইত্যাদি জমা হয়ে একটা পাতলা স্তর তৈরি করে। এই স্তরটা সাধারণত 1 থেকে 3 মাইক্রোমিটার পুরু হয়ে থাকে। এটিকে আমরা বলছি প্রাথমিক বা প্রাইমারি প্রাচীর। এটি মধ্যপর্দার অন্তঃতলে তৈরি হয়। তাহলে প্রাথমিক প্রাচীর কোনটা? আমরা চিত্রে দেখেছি কিছুক্ষণ আগে যে মধ্যপর্দার উপরে হেমিসেলুলোজ, সেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন ইত্যাদি জমা হয়ে একটা পাতলা স্তর সৃষ্টি করে, যে স্তরটা 1 থেকে 3 মাইক্রোমিটার পুরু হয়ে থাকে। এটি প্রাথমিক বা প্রাইমারি প্রাচীর, মধ্যপর্দার অন্তঃতলে এটি তৈরি হয়। এরপরে আসি সেকেন্ডারি প্রাচীর। প্রাইমারি প্রাচীরের উপর স্তরে স্তরে সেলুলোজ জমা হয়ে যে স্তরটা সৃষ্টি করে তার নাম সেকেন্ডারি প্রাচীর। কোষের পরিণত অবস্থায় এর উৎপত্তি হয়। এই স্তরটা কিন্তু বেশ পুরু হয়, সাধারণত 5 থেকে 10 মাইক্রোমিটার পুরু হয়ে থাকে এবং এটা 3 স্তর বিশিষ্ট হয়। আমরা চিত্রে কিন্তু এটা দেখেছি যে সেকেন্ডারি প্রাচীরটা 3 স্তর বিশিষ্ট হয়ে থাকে। যেসব কোষে বেশি বিপাকীয় কাজ চলে, যেমন ভাজক কোষ, সেসব কোষে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না। ভাজক কোষ কোনগুলো? উদ্ভিদের কাণ্ড, শাখা প্রশাখা, মূলের অগ্রভাগের যে কোষগুলো বিভাজিত হয়,
এক কথায় যে কোষগুলো বিভাজিত হতে পারে সেগুলো হচ্ছে ভাজক কোষ। তাহলে যেসব কোষে বেশি বিপাকীয় কাজ চলে যেমন ভাজক কোষ, সেসব কোষে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না, কেবলমাত্র স্থায়ী কোষেই এই প্রাচীরটা সৃষ্টি হয়ে থাকে। পাশাপাশি অবস্থিত কোষগুলো কোষ প্রাচীরের সূক্ষ্ম ছিদ্রের ভেতর দিয়ে প্রোটোপ্লাজমের সুতার মতো অংশ দিয়ে পরস্পর যুক্ত থাকে। সুতার মতো এই অংশকে প্লাজমোডেজমা নামে অভিহিত করা হয়। এরপরে আসি কূপ এলাকা। আমরা চিত্রে একটু আগেই কিন্তু দেখেছি, তাই না? এটি হলো প্রাচীরের সবচেয়ে পাতলা এলাকা, কোষ প্রাচীরের সবচেয়ে পাতলা এলাকা। দুটি পাশাপাশি কোষের কূপ একটি অপরটির উল্টো দিকে থাকে। আমরা দেখেছিলাম চিত্রে, বোর্ডে আমরা যখন চিত্রটা আঁকলাম তখন আমরা লিখেছিলাম কূপ জোড়া বা পিঠ জোড়া, তাই না? তাহলে এই দুটি পাশাপাশি কোষের কূপ একটি অপরটির উল্টো দিকে মুখোমুখি অবস্থান করে এবং কূপ দুটির মাঝখানে কেবলমাত্র মধ্যপর্দা থাকে। মধ্যপর্দাকে পিট মেমব্রেন বলা হয়ে থাকে। মুখোমুখি যে দুটো কূপ থাকে, কূপকে আমরা বলছি পিট পেয়ার বা পিট জোড়া। আচ্ছা, তাহলে শিক্ষার্থীরা আমরা কোষ প্রাচীরের ভৌত গঠন আলোচনা করছি। কোষ প্রাচীরের ভৌত গঠন আমরা কি দেখলাম, যে একটা বিকশিত কোষ প্রাচীরকে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে একটা বিকশিত কোষ প্রাচীরকে তিনটা স্তরে বিভক্ত দেখা যায়: মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর। মধ্যপর্দা আমরা কোনটাকে বললাম, যে কোষ প্রাচীরের যে স্তরটা দুটি পাশাপাশি কোষের মধ্যবর্তী সাধারণ পর্দা হিসেবে অবস্থান করে তার নাম মধ্যপর্দা বা মধ্য ল্যামেলা। মাইটোটিক কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে এর সূচনা ঘটে। সাইটোপ্লাজম থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট এবং গলগি বডি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকলস মিলিতভাবে এই মধ্যপর্দা বা মিডিল ল্যামেলা সৃষ্টি করে। মধ্যপর্দা যদি বিগলিত হয়ে যায় তাহলে দুটি কোষ পৃথক হয়ে যায়। এরপরে যে অংশটা ছিল সেটা হচ্ছে প্রাইমারি প্রাচীর। মধ্যপর্দার উপরে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন ইত্যাদি জমা হয়ে একটা পাতলা স্তর সৃষ্টি করে, যে স্তরটার পুরুত্ব 1 থেকে 3 মাইক্রোমিটার হয়ে থাকে। এটি প্রাথমিক বা প্রাইমারি প্রাচীর। মধ্যপর্দার অন্ততলে এটি তৈরি হয়। এরপরে ছিল সেকেন্ডারি প্রাচীর। প্রাইমারি প্রাচীরের উপর স্তরে স্তরে সেলুলোজ জমা হয়ে যে স্তরটা সৃষ্টি করে তার নাম সেকেন্ডারি প্রাচীর। কোষের পরিণত অবস্থায় সেকেন্ডারি প্রাচীরের উৎপত্তি ঘটে। এই স্তরটা বেশ পুরু হয়, 5 থেকে 10 মাইক্রোমিটার পুরু হয়ে থাকে এবং এটা 3 স্তর বিশিষ্ট হয়ে থাকে। যেসব কোষে বেশি বিপাকীয় কাজ চলে সেসব কোষে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না, কেবলমাত্র স্থায়ী কোষেই এই প্রাচীরটা সৃষ্টি হয়। পাশাপাশি অবস্থিত কোষগুলো কোষ প্রাচীরের সূক্ষ্ম ছিদ্রের ভেতর দিয়ে প্রোটোপ্লাজমে সুতার মতো অংশ দিয়ে পরস্পর যুক্ত থাকে। সুতার মতো এই অংশকে প্লাজমোডেজমা বলা হয়। এরপরে ছিল কূপ এলাকা। এটি হলো প্রাচীরের সবচেয়ে পাতলা এলাকা। দুটি পাশাপাশি কোষের কূপ একটি অপরটির উল্টো দিকে মুখোমুখি অবস্থান করে থাকে এবং কূপ দুটির মাঝখানে কেবলমাত্র মধ্যপর্দা থাকে এবং এই কূপ অঞ্চলে মধ্যপর্দাকে পিট মেমব্রেন বলা হয়। মুখোমুখি দুটি কূপকে পিট পেয়ার বলা হয়ে থাকে। তাহলে শিক্ষার্থীরা কোষ প্রাচীরের ভৌত গঠন আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কোষ প্রাচীরের রাসায়নিক গঠনটা কিরকম সেটা আমরা একটু এবার জানবো। কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ নামক একটা নিষ্ক্রিয় পলিস্যাকারাইড। সেলুলোজ ছাড়াও কোষ প্রাচীরে যে সকল কার্বোহাইড্রেট থাকে তার মধ্যে হেমিসেলুলোজ এবং পেকটিনসই প্রধান। কোষ প্রাচীরে অবস্থিত পেকটিন 3 প্রকার হয়ে থাকে। এগুলো হলো প্রোপেকটিন, পেকটিন এবং পেকটিক অ্যাসিড। কোষ প্রাচীরের উপাদান হিসেবে যেসব হেমিসেলুলোজ পাওয়া যায় তাদের মধ্যে জাইলান, মানান, গ্লুকান, গ্যালাকটান উল্লেখযোগ্য। এছাড়া কোষ প্রাচীরে লিগনিন, কিউটিন, সুবেরিন ও মোম জাতীয় পদার্থ থাকে। ব্যাকটেরিয়ার প্রাচীর লিপিড প্রোটিন পলিমার এবং ছত্রাকের প্রাচীর কাইটিন দিয়ে গঠিত। তাহলে কোষ প্রাচীরের রাসায়নিক গঠনটা আমরা জানলাম। আর একবার একটু জেনে নিই। কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ নামক একটি নিষ্ক্রিয় পলিস্যাকারাইড। সেলুলোজ ছাড়াও কোষ প্রাচীরে যে সকল কার্বোহাইড্রেট থাকে তার মধ্যে হেমিসেলুলোজ এবং পেকটিনসই প্রধান। কোষ প্রাচীরে যে পেকটিন থাকে সেই পেকটিন 3 প্রকার। এগুলো কি কি? প্রোপেকটিন, পেকটিন এবং পেকটিক অ্যাসিড। কোষ প্রাচীরের উপাদান হিসেবে যেসব হেমিসেলুলোজ পাওয়া যায় তাদের মধ্যে জাইলান, মানান, গ্লুকান ও গ্যালাকটান উল্লেখযোগ্য। এছাড়াও কোষ প্রাচীরে লিগনিন, কিউটিন, সুবেরিন ও মোম জাতীয় পদার্থ থাকে।
ব্যাকটেরিয়ার প্রাচীর লিপিড, প্রোটিন, পলিমার এবং ছত্রাকের প্রাচীর কাইটিন দিয়ে গঠিত। চলে যাই আমরা পরবর্তী স্লাইডে, কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। কোষ প্রাচীরের মূল কাঠামো তৈরি হয় মাইক্রোফিব্রিল দিয়ে। কোষ প্রাচীরের মূল কাঠামোটা তৈরি হয় মাইক্রোফিব্রিল দিয়ে। মাইক্রোফিব্রিল গুলো সেলুলোজ দিয়ে তৈরি, এজন্যই কোষ প্রাচীরের প্রধান গঠনগত উপাদান হলো সেলুলোজ। সেলুলোজের গঠনগত একক হলো গ্লুকোজ। প্রায় 3000 গ্লুকোজ অণু সংযুক্ত হয়ে সেলুলোজ শৃঙ্খল গঠন করে। এরকম প্রায় 100টি সেলুলোজ শৃঙ্খল সমান্তরালভাবে সজ্জিত হয়ে গঠন করে মাইসেলি। মাইসেলিকে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক হিসেবে ধরা হয়। তো এরকম প্রায় 20টি মাইসেলি আবার সমান্তরালভাবে সজ্জিত হয়ে মাইক্রোফিব্রিল গঠন করে। মাইক্রোফিব্রিল গুলো আবার পরস্পর একত্রিত হয়ে গঠন করে ম্যাক্রোফিব্রিল। আশা করছি তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়েছে। সূক্ষ্ম গঠনটা আমরা আরেকবার একটু আলোচনা করি। কোষ প্রাচীরের মূল কাঠামো তৈরি হয় মাইক্রোফিব্রিল দিয়ে। মাইক্রোফিব্রিল গুলো সেলুলোজ দিয়ে তৈরি, আর এজন্যই কোষ প্রাচীরের প্রধান গঠনগত উপাদান হলো সেলুলোজ। সেলুলোজের গঠনগত একক হলো গ্লুকোজ। প্রায় 3000 গ্লুকোজ অণু সংযুক্ত হয়ে সেলুলোজ শৃঙ্খল গঠন করে। এরকম প্রায় 100টি সেলুলোজ শৃঙ্খল সমান্তরালভাবে সজ্জিত হয়ে গঠন করে মাইসেলি। মাইসেলিকেই কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক ধরা হয়। প্রায় 20টি মাইসেলি সমান্তরালভাবে সজ্জিত হয়ে মাইক্রোফিব্রিল গঠন করে। মাইক্রোফিব্রিল গুলো আবার পরস্পর একত্রিত হয়ে ম্যাক্রোফিব্রিল গঠন করে। এরপরে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে কোষ প্রাচীরের কাজ। কোষ প্রাচীরের কাজ কি? কোষের সুনির্দিষ্ট আকৃতি দান করা। অবশ্যই কোষ প্রাচীর কোষকে একটা সুনির্দিষ্ট আকৃতি দান করে। বাইরের আঘাত থেকে ভেতরে সজীব বস্তুগুলোকে রক্ষা করা, প্রয়োজনীয় শক্তি ও দৃঢ়তা প্রদান করা, পানি ও খনিজ লবণ শোষণ এবং পরিবহনে সহায়তা করা, এক কোষকে অন্য কোষ থেকে পৃথক করে রাখা। তাহলে শিক্ষার্থীরা, কোষ প্রাচীরের কাজ আমরা জানলাম। এর পরবর্তীতে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্ট কি? কোষ প্রাচীর দ্বারা পরিবেষ্টিত সমুদায় পদার্থকে একসাথে প্রোটোপ্লাস্ট বলা হয়। কোষ প্রাচীর দ্বারা পরিবেষ্টিত সমুদায় পদার্থ একসাথে প্রোটোপ্লাস্ট নামে পরিচিত। উদ্ভিদ কোষ, ব্যাকটেরিয়া এবং ছত্রাকে জড় কোষ প্রাচীরের নিচেই প্রোটোপ্লাস্টের অবস্থান। প্রোটোপ্লাস্ট দুই ভাগে বিভক্ত: সজীব প্রোটোপ্লাজম এবং নির্জীব বস্তু। প্রোটোপ্লাজম কি এবার আমরা সেটা একটু জেনে নিই। যে কোষের অভ্যন্তরে স্বচ্ছ, আঠালো এবং জেলির ন্যায় অর্ধতরল কলয়েডাল ধর্মী সজীব পদার্থকে প্রোটোপ্লাজম বলা হয়। কোষের অভ্যন্তরে স্বচ্ছ, আঠালো এবং জেলির ন্যায় অর্ধতরল কলয়েডাল ধর্মী সজীব পদার্থকে প্রোটোপ্লাজম বলা হয়। প্রোটোপ্লাজম শব্দটি 1840 সালে বিজ্ঞানী পার্কিনজে প্রথম ব্যবহার করেন। বিজ্ঞানী হাক্সলের মতে প্রোটোপ্লাজম হলো জীবনের ভৌত ভিত্তি। প্রোটোপ্লাজম দেহের সকল মৌলিক জৈবিক কার্যাদি সম্পন্ন করে। এতে 70 থেকে 90% পানি থাকে। তাহলে শিক্ষার্থীরা, আমরা প্রোটোপ্লাজম কাকে বলে জানলাম। এরপরে চলে যায় প্রোটোপ্লাজমের ভৌত বৈশিষ্ট্য। প্রোটোপ্লাজমের ভৌত বৈশিষ্ট্যগুলো কি কি আমরা একটু দেখে নিই। প্রোটোপ্লাজম জেলির মতো অর্ধতরল বর্ণহীন কলয়েডাল ধর্মী সজীব পদার্থ। এটি দানাদার এবং কলয়েডাল ধর্মী। এটি কোষস্থ পরিবেশ অনুযায়ী জেলি থেকে তরলে এবং তরল থেকে জেলিতে পরিবর্তিত হতে পারে। প্রোটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্ব পানি অপেক্ষা বেশি। উত্তাপ, অ্যাসিড এবং অ্যালকোহলের প্রভাবে প্রোটোপ্লাজম জমাট বাঁধে। তাহলে প্রোটোপ্লাজমের ভৌত বৈশিষ্ট্যগুলো আমরা আরেকবার একটু দেখে নিই। প্রোটোপ্লাজম জেলির মতো অর্ধতরল বর্ণহীন কলয়েডাল ধর্মী সজীব পদার্থ। এটি দানাদার ও কলয়েডাল ধর্মী। এটি কোষস্থ পরিবেশ অনুযায়ী জেলি থেকে তরলে এবং তরল থেকে জেলিতে পরিবর্তিত হতে পারে। প্রোটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্ব পানি অপেক্ষা বেশি। উত্তাপ, অ্যাসিড এবং অ্যালকোহলের প্রভাবে প্রোটোপ্লাজম জমাট বাঁধে। প্রোটোপ্লাজমের রাসায়নিক বৈশিষ্ট্যটা কিরকম এটা আমরা এবার একটু জেনে নিই। যে রাসায়নিকভাবে প্রোটোপ্লাজমে জৈব এবং অজৈব পদার্থ রয়েছে। এতে অধিক পরিমাণে পানি আছে। জৈব পদার্থের মধ্যে সবচেয়ে বেশি আছে বিভিন্ন ধরনের প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড ও ভিটামিন। এছাড়াও আছে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন,
কপার, জিঙ্ক, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সালফার, আয়রন ইত্যাদি। এরপরে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। খুব ইম্পর্টেন্ট একটা টপিক এবং এখান থেকে কিন্তু মাঝে মাঝে প্রশ্ন হয়। প্লাজমা মেমব্রেন কি আমরা প্রথমে জেনে নিই যে কোষ প্রাচীরের ঠিক নিচে সমস্ত প্রোটোপ্লাজমকে ঘিরে একটা সজীব ঝিল্লি আছে, একেই বলা হয় কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। কোষ প্রাচীরের ঠিক নিচে সমস্ত প্রোটোপ্লাজমকে ঘিরে একটা সজীব ঝিল্লি আছে, একে বলা হয় কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। অর্থাৎ প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজম যে সূক্ষ্ম, স্থিতিস্থাপক, বৈষম্যভেদ্য লিপোপ্রোটিন দ্বারা গঠিত সজীব ঝিল্লি দিয়ে আবৃত থাকে তাকে প্লাজমা মেমব্রেন বলা হয়। একে প্লাজমালেমা, সাইটোমেমব্রেন এসব নামেও অভিহিত করা হয়। কার্ল নাগেলি সর্বপ্রথম এই ঝিল্লিকে প্লাজমা মেমব্রেন নামকরণ করেন। তাহলে শিক্ষার্থীরা, প্লাজমা মেমব্রেন বলতে আমরা কি বুঝবো? প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজম যে সূক্ষ্ম, স্থিতিস্থাপক, বৈষম্যভেদ্য লিপোপ্রোটিন দ্বারা গঠিত সজীব ঝিল্লি দিয়ে আবৃত থাকে তাকে প্লাজমা মেমব্রেন বলা হয়। এবারে আমরা প্লাজমা মেমব্রেনের ভৌত গঠন সম্বন্ধে ডিটেলসে পড়ব। কোষঝিল্লির ভৌত গঠন ব্যাখ্যা করতে গিয়ে বিজ্ঞানী ড্যানিলি এবং ডেভসন 1935 সালে সর্বপ্রথম একটা সুনির্দিষ্ট মডেল প্রস্তাব করেন। এটি স্যান্ডউইচ মডেল নামে পরিচিত। তাদের মতে এই ঝিল্লিটি দ্বিস্তর বিশিষ্ট এবং প্রতি স্তরে প্রোটিন ও লিপিড উপস্তর রয়েছে। দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লির ওপরে এবং নিচে প্রোটিন স্তর থাকে এবং মাঝখানে লিপিড স্তর থাকে। আমরা স্যান্ডউইচের সাথে মোটামুটি সবাই পরিচিত। স্যান্ডউইচ আমরা কিভাবে তৈরি করি? ওপরে এবং নিচে কিন্তু ব্রেড থাকে, তাই না? আর মাঝখানে কি থাকে? মাঝখানে আমরা বাটার, মেয়োনিজ, চিকেন বা ভেজিটেবলস এরকম একটা লেয়ার দিই। তো এই যে বিজ্ঞানী ড্যানিলি এবং ডেভসন তারা যে মডেলটা প্রস্তাব করেছেন, তারা বলছেন যে এই কোষ ঝিল্লির ভৌত গঠন তারা পর্যবেক্ষণ করে দেখেছেন যে এটি দ্বিস্তর বিশিষ্ট এবং দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লির ওপর এবং নিচে প্রোটিন থাকবে এবং মাঝখানে লিপিডের একটা স্তর থাকবে। সেজন্য তারা এটাকে অনেকটা স্যান্ডউইচের সাথে তুলনা করেছেন এবং এই মডেলটা স্যান্ডউইচ মডেল নামে পরিচিত। তো মাঝে যে লিপিড স্তরটা থাকে সেই লিপিড স্তরে লিপিড অণুগুলোর দুইটি অংশ থাকে, হেড এবং টেইল। টেইল অংশটা হয় হাইড্রোফোবিক অর্থাৎ পানি বিদ্বেষী এবং হেড অংশ যেটা বা মেরু অঞ্চল যেটা সেটা হয় পানিগ্রাহী। এরপরে বিজ্ঞানী রবার্টসন একক পর্দা বা ইউনিট মেমব্রেন ধারণা প্রদান করেন। তার মতে এটি প্রোটিন, লিপিড, প্রোটিন যুক্ত ত্রিস্তরী পর্দা। বিজ্ঞানী রবার্টসন যেটা বলছেন যে প্লাজমা মেমব্রেন সহ কোষীয় যে বিভিন্ন অঙ্গাণুগুলো রয়েছে সেই অঙ্গাণুগুলো যে পর্দা দ্বারা আবৃত থাকে সেই পর্দাগুলো এইরকম লিপিড, প্রোটিন, লিপিড যুক্ত ত্রিস্তরী পর্দা দিয়ে আবৃত থাকে এবং বাইরের দিকে প্রোটিন যে স্তরটা তার পুরুত্ব হয় 20 থেকে 25 অ্যাংস্ট্রম এবং ভেতরের দিকে এই যে লিপিড স্তরটা এর পুরুত্ব হয় 25 থেকে 35 অ্যাংস্ট্রম। যে কারণে সমস্ত এই যে এটা আছে সমস্ত প্লাজমা মেমব্রেনের মোট পুরুত্ব হয় 65 অ্যাংস্ট্রম থেকে 85 অ্যাংস্ট্রম। এই লিপিড, প্রোটিন, লিপিড যুক্ত ত্রিস্তরী পর্দাকেই একক পর্দা বা ইউনিট মেমব্রেন বলা হয়। এছাড়াও এস.জে. সিঙ্গার এবং জি.এল. নিকলসন 1972 সালে একটি মডেল প্রস্তাব করেন যা ফ্লুইড মোজাইক মডেল নামে পরিচিত। তাহলে শিক্ষার্থীরা, আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। ফ্লুইড মোজাইক মডেল, এই মডেলটা এখন আমরা ডিটেলসে পড়ব। যে এই যে কতগুলো মডেলের কথা আমরা শুনলাম, যে স্যান্ডউইচ মডেল বা ইউনিট মেমব্রেন, ফ্লুইড মোজাইক মডেল, এই বিভিন্ন মডেলের মধ্যে সবচেয়ে গ্রহণীয় মডেল হলো এই ফ্লুইড মোজাইক মডেল। এই মডেল অনুযায়ী কোষ ঝিল্লিটা দ্বিস্তর বিশিষ্ট হয়ে থাকে। প্রতিটি স্তর ফসফোলিপিড দিয়ে গঠিত। ফসফোলিপিড অণুগুলো দ্বিপ্রান্ত বিশিষ্ট হয়ে থাকে। উভয় স্তরে হাইড্রোকার্বন যে টেইলটি সেটা মুখোমুখি থাকে এবং পানিগ্রাহী যে হেড অংশ সেটা বিপরীত দিকে থাকে।
ঝিল্লির প্রোটিন অণুগুলো ফসফোলিপিড স্তরে এখানে সেখানে বিক্ষিপ্ত অবস্থায় থাকে। কার্বোহাইড্রেট এবং অন্যান্য উপাদানও কিন্তু ফসফোলিপিড মাধ্যমে এখানে সেখানে মিশে থাকতে পারে। লিপিড অণুর মধ্যে প্রোটিনের এরকম বিন্যাসকেই সিঙ্গার এবং নিকলসন সমুদ্রতলে ভাসমান হিমশৈলের সঙ্গে তুলনা করেছেন। এই মডেলকে আইসবার্গ মডেলও বলা হয়। এখন আমরা দেখব যে ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী কোষঝিল্লির গাঠনিক উপাদান কি কি, এগুলো আমরা একটু আলোচনা করব। তো প্রথমে যেটা আমরা আলোচনা করব ফসফোলিপিড বাইলেয়ার। এটা 2 স্তর বিশিষ্ট এবং ফসফোলিপিড অণু দিয়ে গঠিত। প্রতিটি ফসফোলিপিডে এক অণু গ্লিসারল থাকে এবং গ্লিসারলের সাথে দুটি নন পোলার ফ্যাটি অ্যাসিড টেইল এবং একটি পোলার ফসফেট হেড থাকে। ফসফেট হেড ও ফ্যাটি অ্যাসিড লেজের মাঝে গ্লিসারলগুলো থাকে। এরপর আসি মেমব্রেন প্রোটিন। কোষঝিল্লিতে 3 ধরনের প্রোটিন শনাক্ত করা হয়েছে। এগুলো হলো পেরিফেরাল প্রোটিন, যেটা ঝিল্লির পৃষ্ঠতলে থাকে, ইন্টিগ্রাল প্রোটিন, এগুলো ঝিল্লির উভয় পৃষ্ঠতল পর্যন্ত ব্যাপ্ত থাকে, লিপিড সম্পৃক্ত প্রোটিন, এগুলো লিপিড কোরে সম্পৃক্ত থাকে। আচ্ছা শিক্ষার্থীরা, এখানে আমরা সেল মেমব্রেনে একটা চিত্র দেখতে পাচ্ছি। তোমরা দেখো যে এই যে লিপিড বাইলেয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি, তাই না? 2 স্তর বিশিষ্ট এই যে লিপিড বাইলেয়ার, এবং লিপিড অণুগুলোর দুটো করে অংশ রয়েছে, হেড অংশ এবং টেইল অংশ। এই যে হেড অংশ এবং টেইল অংশ। টেইল অংশটা হয় পানি বিদ্বেষী বা হাইড্রোফোবিক এবং হেড অংশটা হয় পানিগ্রাহী বা হাইড্রোফিলিক। এটা হচ্ছে ইনসাইড অফ সেল, এটা হচ্ছে উপরে, এটা হচ্ছে আউটসাইড অফ সেল। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ঝিল্লির মধ্যে প্রোটিন অণুগুলো কিন্তু দেখা যাচ্ছে। আরেকটা জিনিস যেটা, যে কার্বোহাইড্রেট যে চেইনগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে কার্বোহাইড্রেট যে কার্বোহাইড্রেট চেইনগুলো কিন্তু বাইরের দিকে থাকে। তাহলে শিক্ষার্থীরা আমরা আবার একটু খেয়াল করি, এটা হলো সেল মেমব্রেনের একটা চিত্র আমরা স্লাইডে দেখছি। এখানে লিপিড বাইলেয়ার রয়েছে, দেখো এই লিপিড অণুগুলোর দুটো অংশ রয়েছে, হেড অংশ এবং টেইল অংশ। আচ্ছা, এটা হচ্ছে ইনসাইড অফ সেল, অর্থাৎ এটা কোষের ভেতরের দিক, আর এটা হলো আউটসাইড অফ সেল, বাইরের দিক। এবং এই যে লিপিড অণুগুলো, যে লিপিড বাইলেয়ার আমরা দেখতে পাচ্ছি, তার ভেতরে কিন্তু প্রোটিন অণুগুলো দেখা যাচ্ছে এবং কার্বোহাইড্রেট চেইন যেটা, সেটা বাইরের দিকে থাকে। এরপর আসি গ্লাইকোক্যালিক্স। এটি ঝিল্লির উপর একটা চিনির স্তর বিশেষ ফসফোলিপিড অণুর সঙ্গে কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত হয়ে গ্লাইকোলিপিড এবং প্রোটিন অণুর সাথে কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত হয়ে গ্লাইকোপ্রোটিন গঠন করে। গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডকে মিলিতভাবে গ্লাইকোক্যালিক্স বলা হয়। কার্বোহাইড্রেট শৃঙ্খলগুলো সবসময় ঝিল্লির বহিঃস্তরে অবস্থান করে, আমরা চিত্রে এটা দেখলাম, তাই না? আচ্ছা, এরপরে আসি কোলেস্টেরল। এটি লিপিড জাতীয় পদার্থ, ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে এগুলো অবস্থান করে। প্রাণী কোষের ঝিল্লিতে এটি অপেক্ষাকৃত বেশি থাকে। তো এই যে ফসফোলিপিড অণুগুলো, এগুলো সব সময় সচল থাকে, কাঁপে, পরস্পরের সাথে ঠোকাঠুকি করে লাফিয়ে ওঠে এবং ওই স্তরের মধ্যে স্থান পরিবর্তন করে। এই যে লিপিড অণুগুলো সব সময় কাঁপছে, সচল থাকে, পরস্পরের সাথে ঠোকাঠুকি করে লাফিয়ে উঠছে এবং স্তরের মধ্যেই স্থান পরিবর্তন করছে, এই মুভমেন্টটা একে বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। ঝিল্লিটাকে তখন তরল পদার্থের মতো মনে হয় এবং এই ঝিল্লিটাকে পৃষ্ঠতল থেকে দেখলে প্রোটিন অণুগুলোকে অনেকটা মোজাইকের মতো দেখা যায়। এজন্যই এই মডেলের নামকরণ করা হয়েছে ফ্লুইড মোজাইক মডেল। আচ্ছা, তাহলে শিক্ষার্থীরা আমরা সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেনের যে ফ্লুইড মোজাইক মডেল রয়েছে, সেই ফ্লুইড মোজাইক মডেলটা আমরা ডিটেলসে পড়ছি। আমরা আরেকবার একটু পড়বো, একটু খেয়াল করো। আমরা চিত্র দেখেছি, বর্ণনা একবার পড়ে ফেলেছি, এবার যদি আমরা পড়ি ইনশাআল্লাহ এটা আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। যে আমরা বললাম যে অনেকগুলো মডেল রয়েছে, স্যান্ডউইচ মডেল, ইউনিট মেমব্রেন মডেল, ফ্লুইড মোজাইক মডেল। তো এই বিভিন্ন মডেলের মধ্যে সবচেয়ে গ্রহণীয় মডেল হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। এই মডেল অনুযায়ী কোষঝিল্লি দ্বিস্তর বিশিষ্ট হয়ে থাকে। প্রতি স্তরে ফসফোলিপিড দ্বারা প্রত্যেকটা স্তর গঠিত। ফসফোলিপিড অণুগুলো দ্বিপ্রান্ত বিশিষ্ট হয়। উভয় স্তরের হাইড্রোকার্বন টেইলটি মুখোমুখি থাকে এবং পানিগ্রাহী মস্তক অংশ বিপরীত দিকে থাকে। ঝিল্লির প্রোটিন অণুগুলো এই ফসফোলিপিড স্তরে এখানে সেখানে বিক্ষিপ্ত অবস্থায় থাকে।
কার্বোহাইড্রেট এবং অন্যান্য উপাদানও ফসফোলিপিড মাধ্যমে এখানে সেখানে মিশে থাকতে পারে। তো লিপিড অণুর মধ্যে প্রোটিনের এরকম বিন্যাসকেই সিঙ্গার এবং নিকলসন সমুদ্রতলে ভাসমান হিমশৈলের সঙ্গে তুলনা করেছেন। এজন্য এই মডেলকে আইসবার্গ মডেলও বলা হয়। ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী কোষঝিল্লির গাঠনিক উপাদানগুলো কিরকম হয়? ফসফোলিপিড বাইলেয়ার, এটা 2 স্তর বিশিষ্ট হয় এবং ফসফোলিপিড অণু দিয়ে গঠিত হয়। প্রতিটি ফসফোলিপিডে এক অণু গ্লিসারল থাকে এবং গ্লিসারলের সাথে দুটি নন পোলার ফ্যাটি অ্যাসিড টেইল ও একটি পোলার ফসফেট হেড থাকে। ফসফেট হেড ও ফ্যাটি অ্যাসিড লেজের মাঝে গ্লিসারল থাকে। মেমব্রেন প্রোটিন, কোষ ঝিল্লিতে 3 ধরনের প্রোটিন শনাক্ত করা হয়েছে। পেরিফেরাল প্রোটিন, এগুলো ঝিল্লির পৃষ্ঠতলে থাকে। ইন্টিগ্রাল প্রোটিন, এগুলো ঝিল্লির উভয় পৃষ্ঠতল পর্যন্ত ব্যাপ্ত থাকে। এবং লিপিড সম্পৃক্ত প্রোটিন, এগুলো লিপিড করে সম্পৃক্ত থাকে। আমরা এখানে সেল মেমব্রেনের একটা চিত্র দেখেছি। আচ্ছা, এর পরবর্তী যে অংশটা আমরা বর্ণনায় যাব সেটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স। এটি ঝিল্লির উপর চিনির একটা স্তর বিশেষ। ফসফোলিপিড অণুর সাথে কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত হয়ে গ্লাইকোলিপিড এবং প্রোটিন অণুর সাথে কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত হয়ে গ্লাইকোপ্রোটিন গঠন করে। গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডকে মিলিতভাবে গ্লাইকোক্যালিক্স বলা হয়। কার্বোহাইড্রেট শৃঙ্খলগুলো সবসময় ঝিল্লির বহিঃস্তরে অবস্থান করে। কোলেস্টেরল, এটি লিপিড জাতীয় পদার্থ। ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে এগুলো অবস্থান করে। প্রাণীকোষের ঝিল্লিতে এটি অপেক্ষাকৃত বেশি থাকে। ফসফোলিপিড অণুগুলো সবসময় সচল থাকে, কাঁপে, পরস্পরের সাথে ঠোকাঠুকি করে লাফিয়ে ওঠে এবং ওই স্তরের মধ্যে স্থান পরিবর্তন করে। এই মুভমেন্টকে বলা হচ্ছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। ঝিল্লিটাকে তখন তরল পদার্থের মতো মনে হয় এবং ঝিল্লিটিকে পৃষ্ঠতল থেকে দেখলে এই প্রোটিন অণুগুলোকে মোজাইকের মতো দেখা যায়। এই জন্য এই মডেলের নাম করা হয়েছে ফ্লুইড মোজাইক মডেল। আশা করছি শিক্ষার্থীরা তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে এবং আমি আবারও বলছি যে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকে কিন্তু মাঝে মাঝেই প্রশ্ন আসে। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে কোষ ঝিল্লির রাসায়নিক উপাদান। কোষ ঝিল্লির রাসায়নিক উপাদানগুলো কি কি? কোষ ঝিল্লিতে থাকে প্রোটিন 60 থেকে 80%, লিপিড 20 থেকে 40% এবং কোনো কোনো ক্ষেত্রে পলিস্যাকারাইড 4 থেকে 5%। প্রোটিন গাঠনিক উপাদান হিসেবে, এনজাইম হিসেবে, বাহক প্রোটিন হিসেবে থাকে। এদের গঠন ও পরিমাণগত পার্থক্য থাকতে পারে। কোষঝিল্লির মোট শুষ্ক ওজনের প্রায় 75%ই হচ্ছে লিপিড। লিপিড প্রধানত ফসফোলিপিড থাকে। কোনো কোনো ক্ষেত্রে আরএনএ থাকতে পারে। তাহলে কোষঝিল্লির রাসায়নিক উপাদানগুলো কি কি আমরা জানলাম। এবারে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে কোষঝিল্লির কাজ। কোষঝিল্লির কাজগুলো কি কি আমরা একটু দেখে নিই। এটি কোষীয় সব বস্তুকে ঘিরে রাখে। বাইরের প্রতিকূল অবস্থা হতে আভ্যন্তরীণ বস্তুকে রক্ষা করে। কোষঝিল্লির মধ্য দিয়ে বস্তুর স্থানান্তর, ব্যাপন নিয়ন্ত্রণ ও সমন্বয় হয়। ঝিল্লিটি একটি কাঠামো হিসেবে কাজ করে যাতে বিশেষ এনজাইম এতে বিন্যস্ত থাকতে পারে। বস্তু স্থানান্তর করে, বিভিন্ন বৃহদাণু সংশ্লেষণ করতে পারে, বিভিন্ন রকম তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে, এনজাইম ও অ্যান্টিজেন ক্ষরণ করে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন এবং পিনোসাইটোসিস প্রক্রিয়ায় তরল বস্তু সংগ্রহ করে। তাহলে শিক্ষার্থীরা কোষঝিল্লির কাজগুলো আমরা জানলাম। আমরা আবার একটু জেনে নিই কোষঝিল্লির কাজগুলো কি কি। এটি কোষীয় সমস্ত বস্তুকে ঘিরে থাকে, বাইরের প্রতিকূল অবস্থা থেকে অভ্যন্তরীণ বস্তুকে রক্ষা করে, কোষঝিল্লির মধ্য দিয়ে বস্তুর স্থানান্তর, ব্যাপন নিয়ন্ত্রণ ও সমন্বয় হয়। ঝিল্লিটি একটি কাঠামো হিসেবে কাজ করে যাতে বিশেষ এনজাইম এতে বিন্যস্ত থাকতে পারে। বস্তু স্থানান্তর করে, বিভিন্ন বৃহদাণু সংশ্লেষ করতে পারে, বিভিন্ন রকম তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে, এনজাইম ও অ্যান্টিজেন ক্ষরণ করে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন এবং পিনোসাইটোসিস প্রক্রিয়ায় তরল বস্তু সংগ্রহ করে। তাহলে শিক্ষার্থীরা আমরা কোষঝিল্লি সম্বন্ধে কিন্তু ডিটেলসে পড়লাম। এই ছিল আমাদের আজকের ক্লাস। আমরা আজকের ক্লাসে কোষ প্রাচীর সম্বন্ধে আলোচনা করলাম। কোষ প্রাচীরের ভৌত গঠন আলোচনা করতে যে আমরা দেখলাম যে এর 3টা প্রধান অংশ রয়েছে, মিডিল ল্যামেলা, প্রাইমারি প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। এর রাসায়নিক গঠন সম্বন্ধে জানলাম, সূক্ষ্ম গঠন সম্বন্ধে জানলাম। এরপরে কোষ ঝিল্লি
কোষঝিল্লির ভৌত গঠন সম্বন্ধে আমরা ডিটেলসে জানলাম, রাসায়নিক গঠন জানলাম, কোষঝিল্লির কাজ সম্বন্ধে কিন্তু আমরা আলোচনা করলাম। এরপরে আমি তোমাদেরকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে এই যে ফ্লুইড মোজাইক মডেল যে চিত্রটা আমি দেখালাম, আমি স্লাইড আবার চলে যাই একটু। এই যে সেল মেমব্রেনের যে চিত্রটা আমি তোমাদেরকে আজকে দেখিয়েছি, তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ থাকবে এই চিত্রটা তোমরা অবশ্যই বাসায় কয়েকবার প্র্যাকটিস করবে। আমরা যেহেতু অনলাইন ক্লাস করছি, যদি আমরা ক্লাসরুমে ক্লাস করতাম তাহলে কিন্তু এই চিত্রটা আমি তোমাদেরকে আঁকতে দিতাম। হ্যাঁ, তো যেহেতু এখন আমরা অনলাইন ক্লাসে আছি, তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ থাকবে এই চিত্রটা তোমরা বাসায় কয়েকবার ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ আমি আগেও বলেছি আবার বলছি যে এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক এবং এখান থেকে কিন্তু প্রায়ই প্রশ্ন হয়। তাহলে শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ক্লাস। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।